আমাদের অতীত হয়তো আজ আমাদের সাথে নেই, কিন্তু স্মৃতি সবসময় মনে থেকে যায়। আর সেই স্মৃতি মধুর বা তিক্ত যাই হোক না কেন, আফসোস এটাই যে তার স্বাদও আমাদেরকেই গ্রহণ করতে হয়। যা বলার তাড়াতাড়ি বলো মা, এখন আমার কথা বলার সময় নেই। আমার গ্রুপের সাথে ভিডিও কল আছে। না হাই না হ্যালো, আমাদের হলিডে কেমন চলছে জিজ্ঞেসও করলি না। মা প্লিজ, আমি জানি তুমি আর বাবা একসাথে রয়েছো, নিশ্চয়ই এনজয় করছো। এখন আমি রাখছি, বাই। এই দাঁড়া দাঁড়া, ইন্দ্র, নূপুর আর স্মৃতিকে আমার তরফ থেকে হ্যালো বলিস। হ্যাঁ বাবা, বলে দেব। আচ্ছা মা, এখন রাখছি, আমাকে জয়েন করতে হবে এবার। রাখছি, হ্যাঁ, বাই। হাই। ওয়াও, ফাইনালি হ্যাঁ 4 মাস বাদে সবার মুখ দেখছি। হাউ আর ইউ গাইস, কি খবর তোদের? আর বলিস না, লাস্ট রিউনিয়নে কত মজা হয়েছিল। আমার আবার দেখা করতে ইচ্ছে করছে। এই সামাইরা, কি রে, কি হয়েছে কি তোর? রিউনিয়নের কথা শুনে এরকম রিঅ্যাক্ট করছিস কেন? গাইজ অ্যাকচুয়ালি আমার তোদেরকে কিছু বলার আছে। ও তাই নাকি, কি বলার আছে? ফাইনালি অস্ট্রেলিয়া যাচ্ছিস নাকি? হ্যাঁ আরে না না, মনে হয় অন্য গুড নিউজ আছে। তুই বিয়ে করছিস নাকি রে? আরে না না, তেমন কিছু না। আসলে এমন একটা ঘটনা ঘটেছে যার জন্য আমি খুব গিল্টি ফিল করছি। আচ্ছা একটু দাঁড়া তো, মনে হয় কেউ এসেছে, এক্ষুনি আসছি। গাইস আমিও একটু আসছি। নেচারস কল, জাস্ট 2 মিনিট। হ্যাঁ এটা কি হচ্ছে? এটা কি চিৎকার করলো? সামাইরার গলা মনে হলো না? আমি এইমাত্র স্ক্রিনে একটা চোরকে পালাতে দেখলাম মনে হলো। সামাইরা, সামাইরা তুই ঠিক আছিস? সামাইরা, সামাইরা শুনতে পাচ্ছিস? কিছু তো বলো। সামাইরা কি হয়েছে? সবাই বলে ভিডিও কলস মানুষের মধ্যে দূরত্ব কমিয়ে দিয়েছে, কিন্তু আমার মনে হয় এতে শুধুই সামনাসামনি বসে কথা বলার একটা অনুভূতি হয় মাত্র। কারণ তখন কোনো একজনের সাথে যদি এরকম দুর্ঘটনা ঘটে যায়, তাহলে অন্য মানুষটি শুধুই অসহায় হয়ে তাকিয়ে থাকবে। স্যার, ভিকটিম 22 বছরের একটা মেয়ে, মাথায় ধারালো কোনো অস্ত্র দিয়ে আঘাত করেছে। মেয়েটা বেঁচে আছে, কিন্তু জ্ঞান ফেরেনি। সময় মতো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তার মানে অ্যাটাকটা এখানেই হয়েছে। হ্যাঁ স্যার। আরে বাহ, নতুন চশমা। কে জানে কেন স্যার কোন আনন্দে দয়া গিফট করলো। পাওয়ার নেই এটাই, বলছিল আমাকে নাকি হেভি হ্যান্ডসাম লাগছে এটা পরে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, মেয়েটা কি বাড়িতে একা ছিল? হ্যাঁ স্যার, মা বাবা তো আমেরিকায় গেছে ছুটি কাটাতে। ওনাদের খবর পাঠানো হয়েছে, চলে আসবেন তাড়াতাড়ি। দেখে তো মনে হচ্ছে চোরেরই কাজ। একদম ঠিক বলেছেন স্যার, সেরকমই তো মনে হচ্ছে। কারণ জানলারও তো দেখছি একটা কাঁচ ভাঙা। চোর নিশ্চয়ই এইখান দিয়েই ঢুকেছে। দুর্ঘটনার সময় মেয়েটি বন্ধুদের সাথে ভিডিও কলে ছিল, কিন্তু যেই বাড়ির কলিং বেল বাজলো, মেয়েটা দরজা খুলতে গেল, আর তার কয়েক সেকেন্ড পরেই বেচারির শুধু চিৎকার শুনতে পেল সবাই। আমিও স্ক্রিনে একটা চোরকে পালাতে দেখেছি। সামাইরার বন্ধুরা এখনো অনলাইন আছে স্যার, আমরা এখনো ওদের ভিডিও কলটা কাটিনি। ইন্দ্র, স্মৃতি আর এ হলো নূপুর, এরা তিনজনেই উইটনেস। তোমাদের মধ্যে কেউ লোকটাকে দেখেছো? দেখলে চিনতে পারবে? না স্যার, লোকটা এক নিমেষে পালিয়ে গেছিল আর কালো ড্রেস পরেছিল। সরি স্যার। নো, দ্যাট ইজ ওকে। সুশীল, বেডরুম থেকে বেরোনোর রাস্তাটা চেক করো, দেখো কোনো ক্লু পাওয়া যায় কিনা। ইম্পর্টেন্ট কিছু বলার আছে দয়া? একটা কেসের মধ্যে আছি। আচ্ছা স্যার, আপনি ওই বন্ধুগুলোকে জিজ্ঞেস করুন না যে কেউ স্ক্রিন রেকর্ড করেছে কিনা, বা যদি অটোমেটিক কোনো কল রেকর্ড হয়ে থাকে। কারণ যদি কোনো রেকর্ডিং পাওয়া যায়, তাহলে আপনার চোরকে শনাক্ত করতে সুবিধা হবে। আরে বাহ, এটা তো একটা ভালো বুদ্ধি দিয়েছো। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কি ভিডিও কলটা রেকর্ড করেছিলে? বা ওই একটা হয় না অটো রেকর্ড অপশন, ওটা অন ছিল কারোর? হ্যাঁ স্যার, আমার অ্যাপে হয়। আমি এখনই আপনাকে ভিডিওটার লিংক বানিয়ে পাঠাচ্ছি। গ্রেট, থ্যাংক ইউ। দয়া, ইয়েস স্যার। আচ্ছা একটা কথা বলো তো আমাকে, তুমি আমাদের এই কেসের ব্যাপারে কি করে জানলে? আসলে স্যার, আমাদের লুপহোল কাকা যে চশমাটা পড়ে আছে না, ওটাতে হিডেন ক্যামেরাওয়ালা গ্লাস লাগানো আছে। আমি তো টেস্ট মোড অন করে ওনাকে পড়তে দিয়েছিলাম, আর চশমাটা ভালোই কাজ করছে স্যার। তার মানে এখানে যা যা হচ্ছে তুমি সব দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, আর এই মুহূর্তে লুফল কাকা আপনার দিকেই আসছে, হাতে একটা ভাঙা গামলা নিয়ে। তো এই একটা ভাঙা গামলা ছাড়া তুমি আর কিচ্ছু পেলে না বলো সুশীল?
আপনি কি ম্যাজিক শিখছেন নাকি স্যার? আপনি কি করে জানলেন যে আমি একটা ভাঙা গামলা নিয়ে আসছি? স্যার এটা সামায়রার জানলার নিচে এই অবস্থায় পড়েছিল। চোর যখন সামায়রা জানলা দিয়ে পালাতে গেছিল নিশ্চয়ই তখনই এটা পড়ে গিয়ে ভেঙে গিয়েছে। কিন্তু আপনি কি করে জানলেন যে আমি এই ভাঙা গামলাটা পেয়েছি, তাও আবার জানলার নিচ থেকে? কারণ তোমার নতুন চশমায় ক্যামেরা লাগানো আছে। ছেলেরা বাড়িতে বসে এই কেসের পুরো ইনভেস্টিগেশন দেখতে পাচ্ছে। যদিও সব জিনিস থেকে প্রতিবার তুমিই কোনো না কোনো ক্লু খুঁজে পাও, কিন্তু এইবার বাচ্চারা তোমায় হারিয়ে দিল। হুম 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 नेचर्स कॉल जस्ट 2 मिनट है স্যার এটা তো মুন্না, আমি চিনি ওকে। মাসে কম করে 2-3 বার তো আসবেই জেলের হাওয়া খেতে। এই মুন্নাকে তো কোনোদিন বাড়িতেই পাওয়া যায় না। মনে হচ্ছে পাখি উড়ে গেছে স্যার। বল, কাল রাত্রে কোথায় ছিলি তুই? আমি কিছু করিনি স্যার। তাহলে এটা কার ছবি? হ্যাঁ? ওই মেয়েটার ওপর অ্যাটাক করে ওখান থেকে পালিয়েছিস। না না স্যার, আমি ছোটখাটো চোর স্যার, কাউকে মারা টারার কাজ আমি করি না। আরে সাবাস রে বেটা, তাহলে চুরির জন্য তোকে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড দিই, কি বলিস? না মানে তা নয় স্যার, আমি আমার কাজটা সততার সঙ্গেই করি। খুলে বল কাল রাতে কি হয়েছিল? ওই বাড়িটার উপর অনেকদিন ধরেই আমার নজর ছিল। কাল ভাবলাম এক হাত মেরেই আসি। ওখানে পৌঁছানোর পর চেক করার জন্য আমি 2-3 বার দরজা ঠকঠক এই যে মুন্না সোনা, আমরা কি ঘাস খেয়ে বড় হয়েছি বলে মনে হয়? কোন চোর চুরি করতে গিয়ে দরজা ঠকঠক করে রে? কেউ যদি দরজা খুলে দিত তখন? আরে সেটাই তো দেখতাম, ভেতরে কেউ আছে নাকি। কেউ যখন খুললো না তখন আমি পেছনের জানলার একটা কাঁচ ভেঙে ভেতরে ঢুকলাম। কে? হ্যালো? আশ্চর্য, বেলটা কে বাজালো? তুই? কিন্তু তুই তো কিন্তু তখন তার হাত থেকে বাঁচার জন্য আমি পেছনের দরজা দিয়ে পালিয়ে গেলাম। আমাকে দেখতে পেলে ঝামেলায় পড়ে যেতাম স্যার। তুমি ওই আক্রমণকারীকে দেখেছো? না স্যার, আমি যেখানে লুকিয়েছিলাম সেখান থেকে দেখতে পাইনি। তবে হ্যাঁ, এটা বলতে পারি ওটা যেই হোক না কেন মেয়েটা ওকে চিনতো। কিন্তু স্যার সত্যি বলছি, আমি ওই মেয়েটাকে মারিনি স্যার, আমি মারিনি। মুন্নার বয়ান অনুযায়ী সামায়রা আক্রমণকারীকে চিনত, আর সম্ভবত সে তার খুব কাছের মানুষ ছিল। আর সেটা কে ছিল আমি ঠিক খুঁজে বের করব। স্যার, আমার মতে মুন্না সত্যিই বলছে। আরে সেটা এত জোর দিয়ে তুমি বলছো কিভাবে? দেখুন,
যে অস্ত্র দিয়ে সামায়রাকে আঘাত করা হয়েছে সেটা না তো মুন্নার ঘর থেকে পাওয়া গেছে, না সামায়রার ঘর থেকে, আর না কোনো রকম অস্ত্র নিয়ে মুন্নাকে পালাতে দেখা গেছে। আর ওই ব্যাগটা দেখেও খালি মনে হচ্ছিল। স্যার, সামাইরার বাড়ির বাইরের সিসিটিভিতে কিছু না কিছু তো উঠেছে, মানে রেকর্ড হয়েছে, তাই না? সব চেক করা হয়ে গেছে ফ্রেডি, শুধু মুন্নাকেই ঢুকতে আর বেরোতে দেখা গেছে। যে আক্রমণকারীর কথা বলছে তাকে তো সিসিটিভিতে কোথাও দেখাই গেল না। স্যার আমি বলছি শুনুন, এটা মুন্নারই কাজ, ব্যাস কেস সলভড। সেরকম হলে তো স্বীকার করে নিত, তাই না সুশীল আঙ্কেল? চুরিটা তো স্বীকার করেছেই। বলতে চাইছো কনফেশন? ঠিক বলেছো, একটা ক্রাইম কনফেশন করলো আরেকটা করলো না, তা আবার হয় নাকি? হ্যাঁ? না না, মুন্না মেয়েটাকে মারেনি। হয়তো ওই আক্রমণকারী অন্য কোনোভাবে ওই বাড়িতে ঢুকেছিল, দেওয়াল বা বাউন্ডারি টপকে, যাতে আশেপাশের কোনো সিসিটিভিতেও ধরা না পড়ে। তুমি কি কিছু ভাবছো অভিজিৎ? স্যার, কলিং বেলটা মুন্না বলেছিল যে ও দরজা নক করেছিল। নক নক, কিন্তু কেন কলিং বেল কেন বাজালো না? হতে পারে এটাই ওর স্টাইল, তাই না? হতেই পারে, কিন্তু আমি একটা অন্য কথা ভাবছি। দয়া, সামাইরা যখন দরজা খোলার জন্য উঠেছিল তখন কিছু একটা বলছিল, তুমি ওইটুকু পার্টের অডিও এনহ্যান্স করতে পারবে? এক্ষুনি ক্র্যাক করছি ব্রো, কেন পারবো না? হ্যাঁ শিন্দে, লকআপে থাকা মুন্নাকে জিজ্ঞেস করো যে ও সামায়রার বাড়ির দরজা কেন নক করছিল, বেল কেন বাজায়নি। এক্ষুনি জিজ্ঞেস করে আমাকে বলো, আমি হোল্ডে আছি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। মুন্না বেল বাজিয়েছিল কিন্তু বাজেনি, আর সেই জন্য ও ভেতরে ঢোকার পর কলিং বেলের আওয়াজ শুনে চমকে গিয়েছিল। কারেক্ট, বেল শুনে সামাইরা একটু অবাকি হয়ে গেছিল। ক্র্যাক করে ফেলেছি ব্রো। আরে বেলটা বাজছে দেখছি, ভেবেছিলাম খারাপ হয়ে গেছে। সামাইরা আর মুন্না বলল যে কলিং বেলটা খারাপ ছিল, কিন্তু আক্রমণকারী তো বেল বাজিয়ে ভেতরে ঢুকেছিল। তুমি ঠিকই বলেছ অভিজিৎ, এখানে কিছু তো একটা গন্ডগোল আছেই। কলিং বেলের এই রহস্যের পিছনেই আমাদের এই কেসের আসল চাবিকাঠি লুকিয়ে আছে। তোমরা সবাই যাও, গিয়ে কলিং বেলটা চেক করো। ফটো পাজল সলভ করার জন্য প্রত্যেকটা টুকরো যতটা ইম্পর্টেন্ট, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট টুকরোগুলো ঠিক মতো জোড়া লাগানো। টুকরো আমি জুড়তে পারি, এখন শুধু হারিয়ে যাওয়ার টুকরোগুলো খুঁজে বের করতে হবে, ক্লু খুঁজে বের করতে হবে। ও বলেছিল বাড়িতে ঢোকার আরেকটা রাস্তা এদিকে হতে পারে। একটু ভালো করে দেখো তো ফেন্সটা কোথাও ভাঙা বা কাটা আছে কিনা। স্যার এইদিকে। এ তো রক্ত, শুকিয়ে গেছে। আমাদের সন্দেহ ঠিকই ছিল, এটা সামায়রার রক্ত হতে পারে, বা হয়তো আক্রমণকারী এখান দিয়ে ঢোকার বা বেরোনোর সময় এখানে আটকে গেছিল। স্যার আমার মনে হচ্ছে এইটা দিয়েই মেরেছে, মারার পর যাওয়ার পথে এইখানে ফেলে গেছে। এই দাগটা দেখে মনে হচ্ছে যে এখানে কোনো গাড়ি দাঁড়িয়েছিল। দাগটা বেশ গভীর, ডাবল টায়ারের গাড়ি, নিশ্চয়ই কোনো হেভি ডিউটি গাড়ি হবে, কোনো ট্রাক বা বড় ভ্যান। স্যার ক্র্যাক করে ফেলেছি। অভিজিৎ ঠিকই বলেছিল, কলিং বেলটা খারাপ করে দেওয়া হয়েছে। স্যার এটা বাড়ির ইলেকট্রিক সাপ্লাইয়ের থেকে ডিসকানেক্ট করে দেওয়া হয়েছিল, আর রিমোট কন্ট্রোলের সাথে কানেক্ট করা হয়েছিল। এই দেখুন, এটা হলো রিমোট রিসিভার, যাতে কেউ দূর থেকে বেল বাজাতে পারে, তাই না? ওহো, যাকে বলে লং ডিস্টেন্স বেল রিঙ্গিং, টিং টং। হ্যাঁ, আক্রমণকারীর দূর থেকে বেল বাজানোর একটাই কারণ হতে পারে, যাতে তাকে এখানে আসতে না হয়। কিন্তু স্যার সে তো এসেছিল আর সামায়রাকে আঘাতও করে গেছে। একদম এসেছিল, কিন্তু মনে আছে মুন্না বলেছিল ও কারুর দৌড়নোর আওয়াজ শুনতে পেয়েছিল। তার মানে বেল বাজার সময় আক্রমণকারী দরজার বাইরে ছিল না, একটু দূরে ছিল, যেখানে দাঁড়িয়ে রিমোট দিয়ে বেল বাজাতে পারে। কিন্তু আমরা ব্যাকইয়ার্ডে বাউন্ডারিতে একটা হিডেন গেট খুঁজে পেয়েছি, আর তার বাইরে হেভি ডিউটি গাড়ির দাগ। মানে আক্রমণকারী বাড়ির পিছনে ওই ভ্যানটায় ছিল, আর ওখান থেকেই সম্ভবত বেল বাজিয়েছিল। কিন্তু সেটা কে? তার মানে আক্রমণকারী তো যে কেউ হতে পারে। দয়া ঠিকই বলছে, আক্রমণকারী যে কেউ হতে পারে। না না, যে কোনো কেউ কেন হতে যাবে রে ভাই?
সি হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ পৃথিবীতে এমন 3 জন মানুষ আছে যারা এই কাজ করতে পারে না, ইন্দ্র, নূপুর আর স্মৃতি। মানে যে 3 জন ভিডিও কলে ছিল। হ্যাঁ আরে ম্যান, ওরা এটা করতে পারবে না, তাই না? হ্যাঁ। ঠিক বললাম তো? ঠিক বললাম তো? না না না, ব্যাপারটা তেমন নয় ফ্রেডি, কিন্তু তোমার কথা শুনে একটা পসিবিলিটির কথা মাথায় এলো। মেনে নিলাম যে 3 জনেই দেশের বাইরে রয়েছে আর ঘটনার সময় ভিডিও কলে ছিল, কিন্তু এদেরকে ইগনোর করলে চলবে না, কারণ ওরাও সামায়রার কাছের লোক। তাই কাউকে এভাবে ক্লিন চিট দেওয়া যাবে না। আমাদেরকে এদের ব্যাকগ্রাউন্ড চেক করতেই হবে। এমনও হতে পারে যে রিমোট দিয়ে বেল এদের মধ্যে থেকেই কেউ একজন বাজিয়েছে। স্যার, এদের ফ্রেন্ড বুক আর জ্যাপগ্রামটা একবার দেখুন। ওদের একসাথে অনেক ফটো রয়েছে। সব কটায় 4 নয় 5 জন রয়েছে। ওদের আরেকটা বন্ধু রয়েছে, ধ্রুব। ট্যাগিং দেখে বুঝতে পারলাম স্যার। দেখুন, এই যে এখানে 4 মাস বাদে ধ্রুব হঠাৎ যেন উধাও হয়ে গেছে। কোথাও নেই স্যার। এমনকি ওদের রিউনিয়নের ছবিতেও নেই। মনে হয় ছেলেটা গ্রুপ থেকেই বেরিয়ে গেছে। গ্রুপ থেকে বেরিয়ে যাওয়াটাই এই হামলার কারণ নয় তো? স্যার আপনি চাপ নেবেন না, এই ধ্রুবর ঠিকুজি আমি বের করছি। স্যার, ধ্রুবর পক্ষে এটা করা সম্ভবই নয়। ও বেচারা কোমায় রয়েছে। 4 মাস আগে একটা গাড়ি ওকে ধাক্কা মেরেছিল। হিট অ্যান্ড রান কেস ছিল স্যার। আর তখন থেকেই ওর আর কোনো ফটো নেই। আর এবার ওরই একটা বন্ধুর ওপর অ্যাটাক হয় আর সেও কোমায় চলে যায়। 4 মাসের মধ্যে একই গ্রুপের 2 জন মানুষ কোমায় চলে গেল। একজন হিট অ্যান্ড রান কেসে আর আরেকজনকে তার বাড়িতে ঢুকে মারা হলো। কেন জানি না মনে হচ্ছে বাকি 3 জনের সাথে কথা বললে কোনো না কোনো হিন্ট নিশ্চয়ই পাওয়া যাবে। ওদের ভিডিও কলটা আরেকবার ভালো করে শুনতে হবে। দয়া, ভিডিও কলের ফুটেজটা আরেকবার চেক করবে প্লিজ? শিওর স্যার। আরে এ কি স্যার, এই উইন্ডোটা দেখুন। পেছনের ফ্রেমটা কেমন অদ্ভুত লাগছে। আরে বাস, বাড়িটা তো ডিস্কো করছে। ডিস্কো ডান্সিং বাড়ি নাকি ভাই? দয়া, এই ফুটেজটা আরেকবার রিভাইন্ড করো তো। ফ্রেডি, তুমি জানো না তুমি কতটা কাজের। গুড জব ফ্রেডি। ঠিক বুঝলাম না স্যার। আবার মনে হয় এটা কোনো বাড়ি নয়, একটা ভ্যানে বাড়ির সেটআপ। যখন গাড়ির দরজাটা বন্ধ করেছে নিশ্চয়ই তখনই এই মুভমেন্টটা হয়েছে। গাড়ির দরজা বন্ধ করার সময় গাড়িতে ঝোলানো জিনিসপত্র একটু হলেও নড়ে যায়। অর্থাৎ এই উইন্ডোতে যে মেয়েটা ছিল সেই মেয়েটাই আসল অপরাধী। কারেক্ট। এবার সব মিলে যাচ্ছে। মুন্নার স্টেটমেন্ট অনুযায়ী সামায়রা আক্রমণকারীকে চিনত আর তার রিমোট কন্ট্রোল দিয়েই কলিং বেল বাজানো হয়েছিল, তাও আবার ব্যাকইয়ার্ডে পার্ক করা গাড়িতে বসে। আর ঠিক সেই জন্যই ভিডিও কল ছেড়ে ওঠার পরেই পিছনের পেইন্টিংগুলো নড়ে উঠেছিল আর তার ঠিক পরেই সামায়রার ওপর অ্যাটাক হয়েছিল। কাজ হয়ে যাওয়ার পর আবার ভিডিও কলে জয়েন করে আর ওই গাড়িতে আর কেউ নয়, নূপুর বসেছিল। সমস্ত প্রমাণ এই দিকেই ইশারা করছে, কিন্তু আমাদের কাছে না আছে কোনো প্রমাণ, না ফিঙ্গারপ্রিন্ট আর না সিসিটিভি ফুটেজ। আমাদের ওকে হাতে নাতেই ধরতে হবে। এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে ও নিজের মুখে সব অপরাধ স্বীকার করে। কিন্তু কিভাবে স্যার? হতে পারে নূপুরের সাথে আরো কেউ জড়িত রয়েছে। আমি ইন্দ্র, নূপুর আর স্মৃতিকে মেসেজ করেছি যে সামায়রার জ্ঞান ফিরেছে আর কাল আমরা ওর স্টেটমেন্ট রেকর্ড করব। দেখা যাক হসপিটালে আগে কার পদধূলি পড়ে। কি দরকার ছিল জ্ঞান ফেরার বলো তো? তোমারও কোমায় থাকা উচিত ছিল, কিন্তু না, মনে হয় তোর কপালে মৃত্যুই লেখা আছে। আরে আসুন ম্যাডাম, আপনার অপেক্ষাতেই তো ছিলাম। স্যার, ও পালানোর চেষ্টা করছে। তুমি এখান থেকে পালাতে পারবে না নূপুর। বেরোনোর সব রাস্তা পুলিশ আটকে রেখেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। নাও, এবার বলা শুরু করো। ধ্রুবকে দিয়ে শুরু করা যাক নাকি? যেদিন ওর অ্যাক্সিডেন্ট হলো সেদিনই আমাদের এনগেজমেন্ট হয়েছিল। আমি এই কথাটা কাউকে বলার সুযোগও পাইনি। আমার বাবা মা বলল
যতদিন ওর জ্ঞান না ফেরে আমি যেন খবরটা কাউকে না জানাই। আমি সারা দিন রাত হাসপাতালে কাটাতাম। ধ্রুব প্রাণে বেঁচে গিয়েছিল সেটা জেনে খুশি হয়েছিলাম, কিন্তু ওর জ্ঞান না ফেরাটা আমি কিছুতেই মানতে পারছিলাম না। একটা জীবন্ত লাশ হয়ে গিয়েছিল ধ্রুব। কিন্তু সামায়রা কেন? ওর কি অপরাধ ছিল? কারণ ধ্রুবর অ্যাক্সিডেন্ট হয় ওর গাড়িতেই, আর ও সেটা লুকিয়ে রেখেছিল। কিন্তু ওর ঘুমের ঘরে কথা বলার অভ্যাসের কারণে সব সত্যি জানতে পেরে যাই। রিউনিয়নে আমরা এক ঘরে ছিলাম, তখন সামায়রা ঘুমের ঘরে সব বলে দেয় যে কিভাবে ওর গাড়ি ধ্রুবকে ধাক্কা মেরেছিল, আর সেটাও পুলিশের সাথে সাথে আমাদের থেকেও লুকিয়ে রেখেছিল। আর তারপর তুমি এর প্রতিশোধ নেওয়ার প্ল্যান করলে, ওর বাড়িতে ওকে অ্যাটাক করলে। হ্যাঁ, এটা ওর সাথে হওয়ারই ছিল। ও ধ্রুবর সাথে যেটা করেছে ওর সাথেও সেটাই হয়েছে। আর এই সব তুমি করেছো তোমার নকল বাড়িতে বসে, যেটা তুমি ভ্যানের মধ্যে বানিয়েছিলে। আর সেখান থেকেই ভিডিও কলে জয়েন করো, আর গাড়িটা তুমি ওর ব্যাকইয়ার্ড ফেন্সের কাছে পার্ক করেছিলে, যাতে রিমোট কন্ট্রোল দিয়ে তুমি ওর বাড়ির বেল বাজাতে পারো, আর সুযোগ বুঝে ফেন্সের দরজা দিয়ে ওর বাড়িতে ঢুকতে পারো, আর ধারালো অস্ত্র দিয়ে ওকে অ্যাটাক করে আবার ভিডিও কলে জয়েন করতে পারো। রিউনিয়নের পর তুমি আর দুবাইতে ফিরেই যাওনি। প্রতিশোধ নেওয়ার জন্য তুমি এখানেই ছিলে, আর সেটা করতে তুমি সফল হয়েছ। কিন্তু এটাতে সফল হওয়ার থেকে অনেক ভালো হতো যদি তোমার প্ল্যান বারবার ফেল হয়ে যেত। তাতে আরেকটা মেয়ের জীবন এভাবে নষ্ট হতো না। আমাদের মন অনেক সময় আমাদের মস্তিষ্ককে কবজা করে নেয়, আর আমরা আবেগের বশে এমন কিছু করে বসি যার ফলে আমরা আর স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি না। কিন্তু অপরাধী নিজেকে যতই চালাক মনে করুক না কেন, শেষ পর্যন্ত আমার হাতে ধরা পড়তেই হবে। আমি ইন্সপেক্টর প্রদ্যুম্ন, CID।